হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা। অলরেডি তোমরা বোর্ড বুস্টারের অনেকগুলো চ্যাপ্টার করে ফেলেছো। প্রথমে তো আমরা রিলেশন ফাংশন, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন করেছি, তারপরে একটু অ্যালজেব্রার পার্ট করেছো যেটা হচ্ছে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স। আজকে আমরা অলরেডি একটা ক্যালকুলাসের চ্যাপ্টার করেই ফেলেছি, যেটা ছিল তোমার লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি। মানে সেখানে তোমরা কি করেছিলে যে সীমা এবং সন্ততা এবং অবকলন যোগ্যতা তোমরা নির্ধারণ করেছিলে। তো আজকে যেহেতু তোমরা অবকলন যোগ্যতা করে ফেলেছো, তো সেই জন্য এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো অপেক্ষক বা ফাংশনের অবকলন বা ডিফারেন্সিয়েশন কি করে করতে হয়। তো সেক্ষেত্রে আমরা অলরেডি যখন অবকলন যোগ্যতা পড়েছিলাম তখন দেখেছো যে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তার মানে ওই ফাংশনটার ডিফারেন্সিয়েটেড ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটকে এক্সিস্ট করতে হবে এবং সেটা ইকুয়াল হতে হবে। তো আজকের দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডেরিভেটিভ কি করে বের করতে হয়, মেথড অফ ডিফারেন্সিয়েশন। সেখানে আমরা করব বেসিক ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তারপরে একটুখানি রোলস থিওরেম দেখব, দিস ইজ ফর দ্য নলেজ পারপাস অ্যান্ড ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। আর তারপরে করব আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ। বোর্ডের কোশ্চেন মূলত ফার্স্ট অর্ডার এবং হায়ার অর্ডার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকেই আসে, যেখানে হয়তো তোমাকে একটা ফাংশন তুলে দিল, সেখানে তোমরা কি করে তার ফাংশনটা একটা সার্টেন ফর্ম দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে ডিওয়াই ডিএক্সটা এই ফর্মে তুমি বের করে দেখাও। সেখানে একটা ক্যালকুলেশনের টুইক থাকে, তাছাড়া আর কিন্তু বিরাট নিজের যে বিশাল বুদ্ধি বা কিছু অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু নয়। সুতরাং এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি স্কোরিং, মানে তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে আশা করি তোমরা কিন্তু সবাই পারবে। এটা ভেরি স্কোরিং, কেন কি তোমরা দেখেছো লিমিট, কন্টিনিউইটি এবং ডিফারেন্সিয়েবিলিটিতে অনেক কটা কনসেপ্ট আমি করিয়েছিলাম। সেখানে ফাংশনের একটা লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে। সেটা যদি এক্সিস্ট করে থাকে তাহলে ফাংশনের সেই যে পয়েন্ট ধরো এক্স ইকুয়ালস টু এ ভ্যালুতে ওই দুটো লিমিট ফাংশনের এ ভ্যালুতে তার সমান হলে তখন আমরা কন্টিনিউইটি বলি। তো তার মানে আমরা যেটা করেছিলাম সেটা আরেকবার যদি ছোট্ট করে রিক্যাপ করে নিই, যে ধরো কোনো একটা ফাংশনের এ পয়েন্টে যে লিমিট এক্সটেন্ডিং টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু যদি লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ এক্স হয় তখন আমরা, এবং সেটা যদি একটা সসীম সংখ্যা মানে ফাইনাইট নাম্বার হয়, তখন আমরা বলতে পারি যে লিমিটটা এক্স টেন্ডিং টু এ পয়েন্টে এফ এক্স ফাংশনের এক্সিস্ট করে। এটা হচ্ছে লিমিটের ডেফিনেশন। বাই ফার এটা আমরা পড়েছিলাম সীমার ডেফিনেশন, তাই না? এখন সন্ততা আমরা কি পড়েছিলাম? সন্ততাতে পড়েছিলাম যে এই যদি লিমিটটা যদি এক্সিস্ট করে, মানে এটা এক্সিস্ট করছে আমি ধরে নিচ্ছি, তাহলে যদি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইকুয়ালস টু এফ এ মানে ফাংশনের এ পয়েন্টে ভ্যালুটা যদি একটা সসীম সংখ্যার সমান হয় তাহলে আমরা বলবো ফাংশনটা সন্তত। সন্ততা মানে কন্টিনিউইটি, সন্তত মানে কন্টিনিউয়াস। আর যখন ফাংশনটা সন্তত হচ্ছে মানে এই দুটো স্টেপকে আমি অ্যাজিউম করে নিচ্ছি, তারপরে যে বলেছিলাম যে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা অন্তর্কলনযোগ্য। তখন আমরা বলবো ফাংশনটা অন্তর্কলনযোগ্য। তুমি বলবে যে স্যার এক্ষেত্রে আমি লিমিটটা যে এক্সিস্ট করালেন সেটা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট লেখেননি কেন? সেটা তুমি লিখতে পারো, আমি এক্সিস্ট বলে দিয়েছি মানেই লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট দুটোকে সমান হতে হবে, তাছাড়া কিন্তু এক্সিস্ট করবে না। সেটা তোমরা এই ডেফিনেশন থেকেই অলরেডি করেছো। এবং তোমাকে এটাও দেখিয়েছি যে যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয়, যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় মানে সন্তত হয়, সেটা কিন্তু ডিফারেন্সিয়েবিলিটিকে ইমপ্লাই করে না। সেরকম একটা এক্সাম্পলও তোমাদেরকে দিয়েছিলাম। ডিফারেন্সিয়েবিলিটিকে মানে সন্ততা অন্তর্কলনযোগ্যতাকে স্যাটিসফাই নাও করতে পারে, কিন্তু যদি একটা ফাংশন অন্তর্কলনযোগ্য হয়, এটা যেহেতু ইংরেজিতে লিখেছি তাহলে এটা বাংলাতেই লেখা যাক, যদি একটা ফাংশন অন্তর্কলনযোগ্য হয় তার মানে ফাংশনটা কিন্তু সন্তত হতে হবে। সেটার প্রুফও কিন্তু আমরা করে দেখিয়েছিলাম। কন্টিনিউয়াস মানে এটাতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এফ এক্স ইকুয়ালস টু যদি মড এক্স নিই তাহলে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। কেন? তার কারণ হচ্ছে যে এক্স ইকুয়ালস টু এইরকম এফ এক্স ইকুয়ালস টু যদি মড এক্স গ্রাফটা নাও এরকম দেখতে হয়, তাহলে এটার এদিকে স্লোপ আর এদিকের এই জিনিসটা আলাদা, তাই লিমিটের ডিফারেন্সিয়েবল লিমিটটা একটুখানি চেঞ্জ হয়ে যায়। সেই জন্য একবার তুমি পাবে মাইনাস, কেন কি এই দিকেরটা করলে এটা ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন, তো নেগেটিভ ভ্যালুতে
এটা -1 দেবে, আর এটা y ইকুয়ালস টু এক্স লাইন, যেটা ডিফারেন্সিয়েশন কিন্তু 1 আসবে। তাই জন্য সিন্স এই দুটো আনইকুয়াল, তাই জন্য আমি বলি ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। তো এই যে এক্সাম্পলগুলো আমরা অলরেডি করেছিলাম, যেটা তোমরা শিখে ফেলেছো, এবং লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি কিভাবে দেখাতে হয়, পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন আসে, সেগুলোও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে মেথড অফ ডিফারেন্সিয়েশন মানেই তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে ডিফারেন্সিয়েট ফাংশনকে কি করে করতে হয়। আচ্ছা, এটাই চলে গেল তোমাদের কাছে যেহেতু ফার্স্ট ডেফিনেশন, সেই জন্য আমি জাস্ট একটা ডেফিনেশন অফ ডেরিভেটিভকে আরেকবার রিক্যাপ করে দিয়েছি। ডেফিনেশন অফ ডেরিভেটিভ কি হয়? বেসিক্যালি যে কোনো ফাংশন y ইকুয়ালস টু এফ এক্স এর ডেরিভেটিভকে আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে ডিনোট করি, অথবা এফ ড্যাশ এক্স হিসেবেও ডিনোট করি, যেখানে এফ ড্যাশ এক্সটা কি হবে? এই যে লিমিট এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, মানে এই লিমিটটা এক্সিস্ট করছে, ঠিক আছে? সেইটা তুমি কি করে বলবে যে এই জিনিসটা কি করে এলো, সেইটা আমরা একটুখানি ডিসকাস করব। তো দেখো, ধরো কোনো একটা ফাংশন আছে যার গ্রাফটা আমি ড্র করে নিচ্ছি। ধরো আমার কাছে এটা এক্স অ্যাক্সিস আছে, আর এটা ওয়াই অ্যাক্সিস আছে। কোনো একটা ফাংশনের গ্রাফটা ধরো ফাংশনটা এরকম গেছে, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশন। ডিফারেন্সিয়েশন মানে আমি কি বলেছিলাম তোমাদেরকে, যে রেট অফ চেঞ্জ। ডিফারেন্সিয়েশন মানে কি? বেসিক্যালি রেট অফ চেঞ্জ। এইটা তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম অলরেডি, মানে একটা স্মল ভ্যালুর উপরে ডিপেন্ড করে কি করে কতটা ফাংশনের চেঞ্জ হচ্ছে, এবং সেই চেঞ্জটা কার উপরে হচ্ছে, সেটাই রেট অফ চেঞ্জ। তার মানে আমি যদি এখন এইখানে একটা জিনিস নিই, সেটা হচ্ছে ধরে নাও এটা আমার কাছে এক্স ভ্যালু, যার জন্য তুমি একটা পেয়েছো ওয়াই ভ্যালু। সাপোজ আমি ধরে নিচ্ছি ওয়াই ভ্যালু। সাধারণভাবে ফাংশনটাকে একটুখানি শিফট করেছি আমি, মানে এক্স অ্যাক্সিসটাকে একটু শিফট করেছি। তাহলে এই যে শিফটিং এর পরে যে কোঅর্ডিনেটটা এলো, সেটা ধরে নাও এক্স প্লাস ডেল্টা এক্স, মানে এইটুকু পার্টটা তোমার কাছে কিন্তু ডেল্টা এক্স পার্ট, ঠিক আছে? এইটুকু পার্টটা কি পার্ট তোমার কাছে? ডেল্টা এক্স পার্ট। তাহলে এই জন্য যে ফাংশনের চেঞ্জেসটা আসছে, সেটা আমি ধরে নিচ্ছি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, মানে ফাংশনটার যে ভ্যালুটার চেঞ্জ হলো সেটা এইটুকু ভ্যালুতে চেঞ্জ হয়েছে, এটাই আমি ধরে নিচ্ছি ডেল্টা ওয়াই। তার মানে আমার কাছে ফাংশনের টোটাল পরিবর্তনটা কতটা হলো? চেঞ্জ অফ ভ্যালুতে কি হলো? চেঞ্জটা কি হলো আমার কাছে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা ফাইনাল হলো মাইনাস ইনিশিয়াল, মানে এটা হয়ে গেল ডেল্টা ওয়াই। আর কার উপরে চেঞ্জ হলো? অন যেটা ফাইনাল এক্স ভ্যালু ছিল, সেটা থেকে ইনিশিয়ালটা বাদ দিলে থেকে গেল ডেল্টা এক্স। তাহলে রেট অফ চেঞ্জটা আমার কাছে কত হয়ে যাবে? দেখো, এটা কিন্তু তোমাদের কনসেপ্টটা বোঝার জন্য করছি, তাতে তোমরা বুঝতে পারবে যে কি হয় ডিফারেন্সিয়েশনে। তাহলে রেট অফ চেঞ্জ তুমি বলে দেবে সিম্পলি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। যেহেতু ডেল্টা এক্সটা অতি ক্ষুদ্র, তাই আমরা এটাকে ডিওয়াই ডিএক্স দিয়ে ডিনোট করি, ইকুয়ালস টু কি লিখেছি, যে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টুয়ার্ডস 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আর এইটাকেই আমি নাথিং বাট এফ ড্যাশ এক্স হিসেবেও ডিনোট করতে পারি। এগুলো কিন্তু সমস্ত নোটেশন, এই যে এটা নোটেশন, এটাও কিন্তু নোটেশন, মানে ওয়াই কে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো। তো এইভাবে জিনিসটা আছে। সেবারে তুমি যদি বলো যে না এক্স থেকে এক্স প্লাস এইচ নেবো, এটাকে মানে এই ডেল্টা এক্স এর জায়গায় এইচ করবো, তখন কি হয়ে যাবে? আমি যদি ডেল্টা এক্সটা ইকুয়ালস টু এইচ ধরে নিই, তাহলে কি দেখতে আসবে? লিমিট এইচ টেন্ডিং টুয়ার্ডস 0, রেট অফ চেঞ্জটা আসবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। কেন? কেন কি দেখো, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, মানে এইটা তো আমার কাছে তখন কি চলে এলো? এক্স প্লাস এইচ। তার মানে ফাংশনের ভ্যালুটাও এইটার জায়গায় আমি লিখতে পারি এফ অফ এক্স প্লাস এইচ, আর এই ওয়াই ইকুয়ালস টু আমরা জানি যে এফ এক্স। তাহলে আমার কাছে এই যে ফাংশনটা, এইটাই আমাদের কাছে আসবে ডিফারেন্সিয়েটেড ভ্যালু অফ এফ, মানে এফ এর প্রথম অর্ডার ডেরিভেটিভ, যেটাকে আমরা এফ ড্যাশ দিয়ে ডিনোট করি। সেটাই ডেফিনেশন লিখেছি, যখন তোমরা এই নোটসটা পাবে এটাকে তোমরা পড়বে, এই জিনিসটাই আমি কিন্তু তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিলাম। নেক্সট দেখো, তার মানে আমি তোমাকে বলেছিলাম কি, যে এই যে ডেরিভেটিভটা, এইটা তোমার কাছে এক্সিস্ট করছে। এক্সিস্ট করা মানে কি, এর যে লেফট হ্যান্ড লিমিট আছে, লেফট হ্যান্ড লিমিট যেটা আছে, আর এর যে রাইট হ্যান্ড লিমিট যেটা আছে, সেটাকে এক্সিস্ট করতে ইকুয়াল হতে হবে। ইকুয়াল হলে তখনই তুমি বলবে যে এর লিমিটটা এক্সিস্ট করে। কি বলেছি আরেকবার বলছি, সেটা হচ্ছে যদি আমি তোমাকে বলি যে বাবু ফাংশনটা না লিমিট এক্সটেন্ডিং টু পি এফ এক্সটা এক্সিস্ট করে, মানে ধরো সে একটা কোনো সসীম সংখ্যা ফাইনাইট নাম্বার নিলাম,
তখন তোমরা কি বলবে, তার মানে এইটা যখনই বলে দিয়েছি ফাইনাইট নাম্বার, মানে তোমাকে ধরে নিতে হবে যে লিমিট এক্সটেন্ডিং টু পি মাইনাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডিং টু পি প্লাস এফ এক্স। এইটুকু তোমাদেরকে ধরে নিতে হবে, কেন কি আমি এক্সিস্ট বলে দিয়েছি। এক্সিস্ট মানেই কি, যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হতে হবে। তার মানে আমি যদি এইটাকে এখন আমি বলি যে এটা এক্সিস্ট করছে, তার মানে এর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোকে সমান হতে হবে। সেটাই আমি কিন্তু এইখানে লিখেছি, যে এই সীমাকে অপেক্ষকের ডান পক্ষের অন্তর্কলজ মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলে। কেন বলে সেটা দেখো, ধরে নিচ্ছে যে এইটা ধরে নাও এ পয়েন্ট, আর এইটা আমি একটু বড় ফাঁকা জায়গায় লিখেছি, কিন্তু এইচটা খুবই ছোট মানের, বাট তোমাদের দেখতে অসুবিধে হবে বলে আমি এটাকে একটুখানি চওড়া করে লিখেছি। তাহলে এই যে ডান দিকের যে ডেরিভেটিভটা সেটা দেখতে কিরকম হবে, রেট অফ চেঞ্জটা দেখতে কেমন হবে, আমি আর নতুন করে কিছু বলবো না, যে এফ অফ এ প্লাস এইচ মানে এটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে এফ অফ এ ডিভাইডেড বাই এ প্লাস এইচ মাইনাস এ, এখানে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস। তার মানে এইটা আমার কাছে কি হয়ে যাবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এইটা আমার কাছে কি হবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। কেন রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মানে ডান দিকে যাচ্ছি, দেখো এই দিকটা ডান দিক। তেমনি তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কি হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভটাও হবে যে ফাংশনটাকে যদি আমি এইরকম নিয়ে নিই, সেক্ষেত্রে এইটা আমার কাছে চলে আসবে যে এ প্লাস এইচ, আর এইটা যদি এ নিই তখন এইচটা কি দিচ্ছি 0 মাইনাস, এইচটা 0 মাইনাস মানে এইচটা একটু ছোট, এইচটা লেস দেন 0, তাহলে এ প্লাস এইচটা লেস দেন এ হয়ে যাবে, টু সাইডে এ যদি যোগ করো। তার মানে এই যে এইটা আমার কাছে চলে এলো এফ অফ এ প্লাস এইচ, আর এইটা চলে এলো এফ অফ এ। তার মানে এই যে লিমিট এইচ টেন্ডিং টু 0 মাইনাস লিখেছি, এই জন্য কিন্তু এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ, এটাও রেট অফ চেঞ্জ অফ ফাংশন, এইচটা এখানে কিন্তু নেগেটিভ। এইটাকে আমরা বলবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে আমরা কি বলবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এটাকে আমরা কি বলবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কখন হবে, স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল হয়। এই লেফট হ্যান্ড ডেরিভেটিভটাকে আমরা কিন্তু অনেক সময় লেফট হ্যান্ড অফ এফ ড্যাশ এ মানে এফ এর ডিফারেন্সিয়েশন লেফট সাইডে, আর রাইট হ্যান্ডটাকে এইভাবে বলবো এফ ড্যাশ এ। তুমি বলবে যে স্যার আপনি তো লিমিট কন্টিনিউটির ক্লাসে সব কিছুকেই কেমন একটা এইচ টেন্ডিং টু 0 প্লাস দিয়ে করিয়েছিলেন, তাতেও কোনো অসুবিধে নেই। যখন এইচ টেন্ডিং টু আমি যদি 0 প্লাস নিয়েছিলাম, তখন কিন্তু কি হতো বলতো, তখন আমার কাছে এই যে পার্টটা এইটা দাঁড়িয়ে যেত এফ অফ এ মাইনাস এইচ। তার মানে এই যে 0 যদি এইচ টেন্ডিং টু যখন 0 প্লাস হচ্ছে, মানে এ মাইনাস এইচটা তখন এর চেয়ে ছোট, তখন আমার কাছে ফাইনাল ভ্যালু যেটা দাঁড়াতো সেটা হচ্ছে এফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, দুটোই যেটা খুশি তোমরা বের করতে পারো। মানে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, সেটাও তোমরা করতে পারো। যেটা তোমাদের কনফিউজিং কম হবে সেটাই তোমরা করবে, এমন নয় যে এইটাই হার্ড অ্যান্ড ফার্স্ট রুল এটাকেই করতে হবে। আমার কথাটা যে সবসময় গুরুবাক্য হবে সেটা মানে নেই। তোমরা অঙ্ককে নিজের মতো যদি করে নিতে পারো তাহলে অঙ্ক সবসময় সহজ। তাহলে যাকে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ফাইনাল ভ্যালু আর ইনিশিয়াল ভ্যালুটাকে চেঞ্জ করে কার উপরে চেঞ্জ হচ্ছে সেটাই যদি দেখি, আমার কাছে ডিফারেন্সিয়েশন আছে। কোনো একটা ফাংশনের যদি লেফট সাইড আর রাইট সাইডের মাঝখানে যদি আমি ডিফারেন্সটা নিই এবং এই ডিফারেন্সটা যদি এর রেট অফ চেঞ্জটা যদি সমান হয়, তাহলে আমি বলবো ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল। তাহলে বোঝা গেছে এটা, এটা কিছুই করিনি। যদি 0 প্লাস নিয়ে নাও না, তখন কি হয়ে যাবে বলো তো, 0 প্লাস যদি নাও, আর একবার গ্রাফটা না এঁকে দিচ্ছি, এরকম গেছে এইচ টেন্ডিং টু 0 প্লাস আছে, তার মানে এইটা যদি আমার কাছে এ নিই, এই লেফট হ্যান্ড সাইডটা এটা হয়ে যাবে কত, এ মাইনাস এইচ, তাই তো। তাহলে এইটা আমার কাছে ফাইনাল, যেটা রাইট সাইডে থাকে সেটা ফাইনাল, তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ ডিভাইডেড বাই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটাই তো রেট অফ চেঞ্জ হবে। তার মানে এইটাই চলে এসছে, এটা করেছি। আর তুমি যদি এইচ প্লাস নাও তখন এটা থাকবে, কোনো অসুবিধা নেই, যেটা খুশি ডেফিনেশনে লেফট হ্যান্ডে লিখতে পারো। এই যে তোমাকে এখানেই বলেছিলাম যে যদি রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আর এফ ড্যাশ এ ইকুয়ালস টু যদি
এল এফ ড্যাশ এ হয়, তাহলে আমি বলবো যে অন্তর্কলজের অস্তিত্ব আছে। অন্তর্কলজের অস্তিত্ব আছে বা অন্তর্কলনযোগ্য দুটোই একই জিনিস। অন্তর্কলজের অস্তিত্ব আছে। কোথায় আছে? এক্স ইকুয়ালস টু এ তে। এক্স ইকুয়ালস টু এ তে অন্তর্কলজের অস্তিত্ব আছে। মানে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হলে তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটোকেই কিন্তু সমান হতে হবে। তুমি বলবে যে স্যার এরকম কোনো ফাংশন আছে যেটার শুধু রাইট হ্যান্ড ডেরিভেটিভ আছে? কিছু কিছু ক্ষেত্রে এক্সিস্ট করে, সেইগুলো তোমাদের আউট অফ স্কোপ। সেগুলো যখন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তখন ওইগুলো কিন্তু লাগে, যে ছোট ছোট কনসেপ্ট কিভাবে, যেগুলো বেসিক্যালি এক্সেপশন, ব্যতিক্রম যেগুলো হয়, সেই ধরনের কনসেপ্ট কিন্তু তখন তোমরা পড়বে। এখন তোমাদের বোর্ডের জন্য ওই জিনিসটা দরকার হবে না। এইবারে দেখো তোমাদের জন্য কিছু ফর্মুলা অলরেডি লিখে এনেছি, যেই ফর্মুলাগুলো কিন্তু জলবত্তরল থোয়া চাই, মানে মুখের মধ্যে যেন ফর্মুলাগুলো ফটফট করে ফাটতে থাকে। তাতে কি হবে? তাতে তোমাদের কোয়েশ্চেন সলভ করতে সুবিধে হবে। আচ্ছা, এইখানটায় একটা ছোট্ট গন্ডগোল করে ফেলেছি আমি, সেটা হচ্ছে যে এক্সটা কিন্তু, এটা কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নয়, এক্স যে কোনো রিয়েল নাম্বার। এক্স যে কোনো রিয়েল নাম্বার। এটা এন যে কোনো রিয়েল নাম্বার। তার মানে তুমি যদি কোনো ডেরিভেটিভ করো যে ডি ডিএক্স অফ এক্স কিউব, এটা কত হবে? আমি সিম্পলি লিখবো 3 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 - 1, মানে 3x স্কোয়ার। ডি ডিএক্স অফ এক্স কিউব, এটা কত হয়ে গেল? 3x স্কোয়ার। তুমি বলবে যে স্যার এটাকে যদি আপনি এইরকম লেখেন ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 7/2, কোনো অসুবিধে নেই। যেটা আছে 7/2 নিচে নামিয়ে আনলাম, উপর থেকে একটাকে কম করিয়ে দিলাম, তার মানে দাঁড়িয়ে যাবে 7/2 এক্স টু দি পাওয়ার 5/2। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় কস এক্স, আর কস এক্স এর ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন এক্স। ট্যান এক্স এর হয় সেকেন্ড স্কোয়ার এক্স, কট এক্স এর হয় মাইনাস কোসেকেন্ড স্কোয়ার এক্স, সেক এক্স এর সেক এক্স ট্যান এক্স, ডিডিএক্স অফ কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স। ই টু দি পাওয়ার এক্স হলে ই টু দি পাওয়ার এক্স হয়, এ টু দি পাওয়ার এক্স হলে এ টু দি পাওয়ার লগ এ বেস ই হয়, আর ডিডিএক্স অফ এলএন এক্স এইটা যখন হবে সেটা হয়ে যায় 1/x। অবভিয়াসলি এক্সটা কিন্তু নট ইকুয়ালস টু 0, এবং এলএন এক্সটা ডিফাইন কিন্তু এক্স গ্রেটার দেন 0তে। সুতরাং এইটা যদি তুমি নাও মেনশন কোনো অসুবিধে নেই, এক্স গ্রেটার দেন 0 মেনশন করলেই হবে। তো তার মানে এইবারে দেখা যাক যে অবকলনের ডেফিনেশনের সাহায্যে আমরা কি এটাকে প্রুফ করতে পারি? আমরা কি এটাকে প্রুফ করতে পারি সেটা দেখো তাহলে। এখন আমি যদি ডিডিএক্স অফ সাইন এক্স নিই, বেসিক্যালি তার মানে আমার কাছে এফ এক্স এই ফাংশনটা হচ্ছে সাইন এক্স। সাইন এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন। কেন বলো তো? কেন কি সাইন এক্স এর এই যে এরকম গ্রাফটা যায়, যত দূর তুমি যেতে পারো যেতে পারো, তার মানে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে পারে আবার নাও হতে পারে। তাহলে আমাকে এখন দেখতে হবে কি যে ডিওয়াই ডিএক্স এইটা, মানে এটাকে যদি আমি ওয়াই নিয়ে আনি তাহলে এটা কত হয়ে যাবে? যে লিমিট h টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। তুমি বলবে যে স্যার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নিয়ে দেখো, সেটাও তোমরা দেখতে পারো, কোনো সমস্যা নেই। যদি তোমরা এটাকে 0+ নিয়ে নাও সেক্ষেত্রে কি হয়ে যাবে? যে লিমিট, তার মানে আমি তখন কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স আর লিখতে পারবো না, কেন কি আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি। কি বের করছি? রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মানে আর এফ ড্যাশ এক্স, যে কোনো জেনেরিক পয়েন্টে আর এফ ড্যাশ এক্স, তার মানে এটা কত হয়ে যাবে? লিমিট এইচ টেন্ডিং টু 0 সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। এইবারে দেখো যদি আমি এইখানে নিয়ে নিই লিমিট এইচ টেন্ডিং টু 0, এটা কি হয়ে যাবে? সাইন এক্স কস এইচ মাইনাস কস এক্স সাইন এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। হয়েছে? এটা প্লাস সাইন এক্স প্লাস এইচ আছে। এইবারে তুমি এটাকে নানা ভাবে সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাতে তুমি কি করবে দেখো, বিভিন্নভাবে লিমিটকে আমরা ম্যানিপুলেট করতে পারি সব সময়। লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এই যে দেখো সাইন এক্স আর সাইন এক্স আছে, এটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে?
সাইন এক্স ইন্টু কস এইচ মাইনাস ওয়ান, কস এইচ মাইনাস ওয়ান বাই এইচ, আর একটা হয়ে যাবে দেখো প্লাস কস এক্স ইন্টু সাইন এইচ বাই এইচ। এইবারে দেখো এইটাকে যদি আমি এইচ স্কোয়ার ইন্টু এইচ লিখে দিই তাতে কোনো অসুবিধা নেই, কেন কি এই জিনিসটা আমার কাছে লিমিটটা দেয় মাইনাস হাফ, কেন কি 1 মাইনাস কস এইচ বাই এইচ স্কোয়ারটা হাফ হতো, তাহলে এটার মাইনাস হাফ হলো, এটা সাইন 0 0, এটা ইন্টু 0 মানে এটা 0 হয়ে গেল, আর কস এক্সটা কস এক্স থাকলো সাইন এইচ বাই এইচ, এই লিমিটটা কিন্তু 1, তাহলে 1 ইন্টু কস এক্স, সুতরাং এটাও হয়ে গেল কস এক্স। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমি পেলাম কস এক্স। সিমিলারলি একইভাবে তুমি যদি আমার ডেফিনেশনটাও লিখে করো অথবা যা বইতে আছে সেটাও যদি করো তাতেও কোনো অসুবিধা নেই, এল এফ ড্যাশ এক্স এটাও হয়ে যাবে কস এক্স। তুমি বলবে যে স্যার মিলানোর জন্য তো আপনি লিখে দিলেন, আপনি কি প্রুফ করতে পারবেন? করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ তুমি এক্সিস্ট করতে চাও, একটার দেখাচ্ছি আর বাকিগুলো কিন্তু তখন দেখাবো না, এটাতে কি হয়ে যাবে লিমিট আমার ডেফিনিশনে যদি আমি লিখি এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, এইখানটায় কত আসবে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এক্স মানে হয়ে গেল সাইন এক্স মাইনাস সাইন এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, যা খুশি লিখতে পারো কোনো অসুবিধে নেই, লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস সাইন এক্স, আচ্ছা সাইন এক্স মাইনাস এইচ এর ফর্মুলা কি হয়ে যাবে মাইনাস সাইন এক্স কস এইচ, মাইনাস সাইন এক্স কস এইচ প্লাস এটা লিখবো কি কস এক্স সাইন এইচ, কেন কি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়েছে তো সাইনটা উল্টো হয়ে গেল। তোমরা কিন্তু এইগুলো বাড়িতে আমার কোশ্চেনটা লেখার আগে মানে এই সলিউশনটা লেখার আগে নিজেরা কিন্তু সলভ করবে, তাতে কিন্তু সবসময় তোমাদেরকে উন্নতি হবে, অবনতি তো হবেই না। এইচ টেন্ডিং টু 0 প্লাস এই দুটো থেকে সাইন এক্স কমন আসবে, তাহলে সাইন এক্স 1 মাইনাস কস এইচ ডিভাইডেড বাই এইখানটায় আমি করছি এইচ স্কোয়ার ইন্টু এইচ, কেন বলো তো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্সটা টেন্ডিং টু 0 সেইটার ভ্যালু হয়ে যায় হাফ, তো সেই জন্য আমি স্ট্যান্ডার্ড ফর্মে আনবো বলে এটাকে করেছি, তাহলে কস এক্স ইন্টু এটা হয়ে গেল সাইন এইচ বাই এইচ। তার মানে তো দেখো এইটা হাফ হয়ে গেল, হাফ ইন্টু 0 0 প্লাস আর কস এক্স এইটা তো 1, তাহলে মানে 1 ইন্টু কস এক্স, তার মানে এটাও হয়ে গেল কস এক্স। তার মানে এইখানে তুমি দেখছো লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু কস এক্স ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তার মানে লিখতে পারি যে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কস এক্স হয়েছে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ তোমাকে দেখাতে হয় কন্টিনিউয়াস আছে, ফাংশনটা ডিফারেন্সিয়েশনও কন্টিনিউয়াস হবে, তাই জন্য না দেখালেও হবে, একটা লিমিটের এক্সিস্টেশন দেখালেও সেক্ষেত্রেও তোমার কাছে জিনিসটার কোনো অসুবিধে হবে না। তুমি বলবে যে স্যার আরেকটা দেখান, কোনো অসুবিধে নেই, চলো। ধরো সে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, তাহলে এটা দাঁড়িয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এইচ লিমিট এইচ টেন্ডিং টু 0, একটা বারই দেখাচ্ছি 0 প্লাস মানে 0 প্লাস 0 মাইনাস দুটোকে ইনক্লুড হয়ে গেছে, তাহলে দাঁড়িয়ে গেল লিমিট এইচ টেন্ডিং টু 0 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, এটা তো 1 হয়ে যায়, তার মানে এটা দাঁড়িয়ে গেল ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো তুমি যদি এ টু দি পাওয়ার করতে তখন কিন্তু এটা দাঁড়াতো লগে, মানে ln a চলে আসতো, সেটার জন্যই কিন্তু আসে এ টু দি পাওয়ার এস ln a। তার মানে তোমার কাছে ই টু দি পাওয়ার এক্সটা যদি মনে রাখো, বেসিক্যালি এইটা যদি মনে রাখো এটার ক্ষেত্রেই তুমি লিখতে পারো এ টু দি পাওয়ার এন ln a, ln মানে ন্যাচারাল লগ, যেখানে লগের বেসটা কিন্তু ই, তার মানে এইটারই স্পেশাল কেস হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, কেন এর জায়গায় ই বসাবো, তার মানে ই টু দি পাওয়ার এস ln ই হয়ে যাবে, এর জায়গায় ই বসিয়েছি, ln ই মানে কি লগ ই বেসি, লগ একই বেস একই, তার মানে 1, তার মানে ই টু দি পাওয়ার এক্স, এই কারণেই এসছে, তাহলে এটার কিন্তু এটা স্পেশাল কেস। আবার তুমি এটাও লিখতে পারো যে যদি ধরো সে y ইকুয়ালস টু ln x নাও, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, সেটা হয়ে যাবে লিমিট এইচ টেন্ডিং টু 0 ln 1
এক্স প্লাস এইচ মাইনাস ln x বাই এইচ। তার মানে এটা লিখবো লিমিট এইচ টেন্ডিং টু 0 ln অফ, এটাতে ডিভাইড বাই এক্স হয়ে যাবে, কেন কি ln a বাই ln b, মানে ln a মাইনাস ln b ইকুয়ালস টু ln a বাই b। তার মানে এটা হয়ে গেল 1 প্লাস এইচ বাই এক্স। ব্যাস, তাহলে এই পার্টটা তো আমার কাছে 1 চলে এলো, তাহলে পড়ে থাকলো 1 বাই এক্স, এখানে এক্সটা পজিটিভ। তো এইভাবে তোমরা ডিফারেন্সিয়েশনগুলো অন্তর কলেজের ডেফিনেশন হিসাবেও কিন্তু সলভ করতে পারো। আমি কেন এইখানে দেখালাম, কেন কি এটা একটা থিওরিটিক্যাল পার্টের মতো দেখাতে, তাই জন্যই আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্টের ক্লাসেও এই যে প্রবলেমগুলো কি করে সলভ করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু যখন ইম্পর্টেন্ট প্রবলেম আসবে মেথড অফ ডিফারেন্সিয়েশনে, সেখানে আমরা বোর্ড লেভেলে যে ধরনের কোশ্চেন আছে এগুলোও কিন্তু বোর্ডে আসতে পারে। ধরো তোমাদেরকে জিজ্ঞেস করে দিতে পারে এইরকম কোশ্চেন যে অন্তর কলেজের সংজ্ঞা প্রয়োগ করে 3 টু দি পাওয়ার x এর অবকলন নির্ণয় করো। তোমরা যদি মনে করো যে স্যার তো এটার ফর্মুলা পড়িয়েছিল, যে আমি সিম্পলি লিখে দিব ddx অফ 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x ln 3, তাহলে কিন্তু তোমরা ঘ্যাচ করে 0 মার্কস পাবে। কেন কি তুমি সংজ্ঞাটা প্রয়োগ করনি, তুমি ফর্মুলা প্রয়োগ করেছো, সংজ্ঞাটা তুমি প্রয়োগ করনি। তার মানে তোমাকে ডেফিনিশন ওয়াইজ দেখাতে হবে যে লিমিট h টেন্ডিং টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইটা এক্সিস্ট করে এবং সেই ভ্যালুটাই হচ্ছে এইটার ইকুয়ালস, তখন তুমি একমাত্র ফুল নাম্বারস পাবে। এগুলো কিন্তু 4 নাম্বারের কোয়েশ্চেনের মধ্যেও আসতে পারে। তো সেই জন্য তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, ভালো করে এগুলো পড়বে। এগুলো কিন্তু কম্পিটিটিভে আবার আসবে না, কম্পিটিটিভ তোমাকে এটা জিজ্ঞেস করবে না যে ডেফিনেশন প্রয়োগ করে করো, কারণ কি ওখানে কোনো জায়গাই নেই, সব এমসিকিউ আছে, তাই না? তো তার মানে এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এবারে দেখো কিছু ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ, সেটা হচ্ছে যে ইনভার্স ফাংশনের ডেরিভেটিভের যে প্রুফগুলো সেগুলো আমরা চেন রুল পড়ার পরে পড়বো। চেন রুল যেটা হয় সেটা তো আবার পড়ার পরে পড়বো, কিন্তু আপাতত এগুলো মনে রাখো যে ddx অফ সাইন ইনভার্স এক্স এটা হয়ে যায় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কসের ক্ষেত্রে মাইনাস আসে, ট্যানে আসে 1 বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। কোসেকের ক্ষেত্রে একটা মাইনাস আসে, সেকের ক্ষেত্রে প্লাস আসে, কিন্তু এখানে মডিউলাস অফ এক্স আছে। আর কটের ক্ষেত্রে যেটা ট্যানে ছিল সেটাই আসে, কিন্তু একটা মাইনাস সঙ্গে আসে। 1 মিনিট ভিডিওটাকে পজ করবে, ফর্মুলাগুলো খাতায় নোট ডাউন করে নেবে, যাতে পরীক্ষার সময় একবার চোখ বুলালেই তোমাদের কিন্তু এইগুলো মাথায় থেকে যায়। মনে রাখবে ডিফারেন্সিয়েশনের এই যে ফর্মুলাগুলো এইগুলো কিন্তু বিরাট ধরনের ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি বলে দিলাম। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা যদি মনে না রেখেছো, জীবনের অনেক জায়গায় গিয়ে কিন্তু ধরে ধরে হোঁচট খাবে। তার মানে তোমরা যদি ভবিষ্যতে ম্যাথস নিয়ে কেউ এগোতে চাও বা যারা বোর্ডে পাস করতে চাও, তাদের জন্য কিন্তু এই ফর্মুলাগুলো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এইবারে দেখো বলছে সি একটি ধ্রুবক হলে, মানে সি একটা কনস্ট্যান্ট হলে এর ডেরিভেটিভটা 0 হয়। কতভাবে তুমি এটাকে ভাবতে পারো সেটা দেখা যাক। দেখো যদি y ইকুয়ালস টু, আমার কাছে একটা কনস্ট্যান্ট ফাংশন আছে, মানে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফাংশন মানে এরকম যাবে, তাই না? সরি, এটা তোমার y ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফাংশন মানে x অ্যাক্সিসের প্যারালাল হবে, তাই তো? y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, হ্যাঁ এইটা হবে, ভুল করে রেখে দিয়েছি। দেখো এই যে ফাংশনটা, তোমাকে যদি বলি বাবুরে x ইকুয়ালস টু 1 এ এই ফাংশনটার ভ্যালু কত, তুমি বলবে c। 2 তে কত, c। 3 তে কত, c। সব জায়গায় c, মানে কোনো ফাংশনটার চেঞ্জ নেই। তার মানে আমি যদি এটাতে ডিফারেন্সিয়েশনের ডেরিভেটিভ হিসেবেও লিখি যে f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, তুমি জানো কি যে লিমিট h টেন্ডিং টু 0 এটাও c আর এটাও c, তার মানে 0 বাই h সমান 0। তুমি কেন লিখতে পারছো 0, কেন কি h টেন্ডিং টু 0 প্লাস বা 0, তার মানে h কিন্তু নট ইকুয়ালস টু 0। বারবার বলছি লিমিটিং ভ্যালু কিন্তু ডাজ নট ইকুয়াল টু দ্য এক্সাক্ট ভ্যালু, তার মানে এটাকে তুমি 0 বাই h কে 0 লিখতে পারো। আবার তুমি বলবে যে স্যার আমি তো এইভাবেও ভাবতে পারি যে ddx অফ c x টু দি পাওয়ার 0,
তার মানে এইটাকে তুমি কি লিখবে, ডি ডিএক্স অফ সিটা তো সি কনস্ট্যান্ট, 0 ইন্টু মানে এক্স টু দি পাওয়ার 0-র যে ডেফিনিশন সেটা কি হয়ে যাবে, সি ইন্টু 0 এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 1, বাট এটা তো 0 ইন্টু সামথিং মানে 0, সবটা 0। কনস্ট্যান্ট ফাংশন চেঞ্জ হয় না, তাই রেট অফ চেঞ্জটাও 0, এইভাবেও তোমরা ভাবতে পারো। আচ্ছা, এইবারে যদি কোনো ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন থাকে, মানে সি এফ এক্স থাকে, এইটাতে সিটা কিন্তু এর বাইরে চলে যায়, মানে সি ডি ডি এক্স অফ এফ এক্স হবে, সি ডি ডি এক্স অফ এফ এক্স হবে। মানে তোমাকে যদি বলি যে তুমি কি ডি ডি এক্স অফ 9x টু দি পাওয়ার 4 বের করতে পারবে, তুমি বলবে কেন পারবো না স্যার, 9টাকে আগে বের করে নেব, তারপরে আমি এটাকে ডেরিভেটিভ করব, কোনো অসুবিধা নেই, যেটাই ভ্যারিয়েবল সেটারই চেঞ্জ হয়। আর এটা হয়ে যাবে 9 ইন্টু 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 36x কিউব, 36x কিউব। তার মানে তোমরা বলতে পারো যে যখনই কোনো কনস্ট্যান্ট ফাংশন আসবে বা কনস্ট্যান্ট আসবে সেইটাকে আমরা বাইরে বের করে নিতে পারি, সেই জন্য এটা লেখা আছে। এইটা বলছে যে এই যে u1 u2 এইগুলো কিন্তু u1 মানে কিন্তু u1x মানে একটা ফাংশন, x এর ফাংশন, u2 মানে কিন্তু u2x, u3 মানে হচ্ছে সব x এর ফাংশন। তুমি বলবে স্যার কনস্ট্যান্ট কি x এর ফাংশন হয়, এখানে x এর পাওয়ারটা 0, তাহলে u4 হচ্ছে বেসিক্যালি x এর ফাংশন। এরকম করে এইগুলো কিন্তু সব x এর ফাংশন। তুমি বলছে যে যদি তুমি ডেরিভেটিভ করো ডি ডিএক্স অফ, সে ধরে নাও u1 প্লাস u2 করছো, এইটার মানে হচ্ছে এই যে ডিফারেন্সিয়েশন এটা কিন্তু একটা অপারেটর, এটা আমার কাছে অপারেটর, এইটার কিন্তু কোনো ব্যক্তিগত তাৎপর্য হয় না। যেরকম আমি যদি তোমাকে বলি বাবুরে সাইন কি, তুমি বলবে সাইন তো আমি জানি না স্যার, কিন্তু তোমাকে যদি আমি বলি যে বাবু সাইন 40 ডিগ্রি কি হয়, তুমি বলবে যে বাবা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যেখানে একটা কোণ 40 ডিগ্রি এবং তার রেসপেক্টে তুমি লম্ব নিয়েছো, আর একটা অতিভুজ নিয়েছো এবং তার তুমি একটা রেশিও নিয়েছো, তার মানে এই যে সাইন 40 ডিগ্রি, এইটার একটা কোনো নাম আছে বা একটা তাৎপর্য আছে। তাহলে সাইনটা আমার কাছে কি অপারেটর, শুধু অপারেট করতে পারে না, অপারেটর কার উপর অপারেট করবে, কোনো একটা কেউ হতে হবে। ডাক্তার কি শুধু বসে থাকলে হবে, ডাক্তার তো পেশেন্ট থাকবে তাহলে তো অপারেট করতে পারবে বা ডায়াগনোসিস করতে পারবে, তেমনি এরা হচ্ছে সব ডাক্তার আর এরা হচ্ছে সব পেশেন্ট, তেমনি এখানে এইটাই আমার কাছে ডাক্তার আর এটাই আমার কাছে পেশেন্ট। এইবারে ধরো একটা ডাক্তার আছে, সে কি করবে, দুটো পেশেন্ট এসছে একসঙ্গে, তার মানে সে কি করবে, তখন প্রথম একটা পেশেন্টকে দেখবে তারপর একটা পেশেন্টকে দেখবে, মানে এইটার রেসপেক্টে তুমি লিখতে পারো ডিডিএক্স অফ u1 প্লাস ডিডিএক্স অফ u2, দুজনকেই দেখছে, কোনো অসুবিধা নেই। বলে স্যার সাবট্রাক্ট করলে সেটাও সাবট্রাক্ট হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আবার যখন গুণ হয়ে যায়, যখন গুণ হয়ে যাবে তখন কিন্তু প্রবলেম আছে। কি প্রবলেম আছে, তার জন্য একটা ফর্মুলা আছে, সেটা কি ফর্মুলা, তার আগে এইটার এগেইনস্ট একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ছোট্ট এক্সাম্পল যদি বোঝো তাহলে কিন্তু আরো বুঝতে সুবিধা হবে। ধরে নাও সে ডিডিএক্স অফ এরকম দেওয়া আছে এক্স কিউব প্লাস সাইন এক্স, তাহলে তুমি কি লিখবে, ডিডিএক্স অফ এক্স কিউব প্রথমে একটা করলাম প্লাস ডিডিএক্স অফ আর একটা দেখবো সাইন এক্স, দুটোরই তো ভিজিট নিচ্ছি আমি, তার মানে এটা হয়ে গেল 3x স্কয়ার প্লাস cos x, ঠিক আছে। এইবারে যখন মাল্টিপ্লিকেশন আসছে তখন বলছে মানে দুটো একসঙ্গে জুড়ে আছে, তখন একটু খিটিমিটি ব্যাপার। কি খিটিমিটি, যে কোনো একজনকে শান্ত করতে হবে, বলবে যে বাবা তুমি একটু দাঁড়াও আমি একে আগে দেখি, যখন একে দেখা হয়ে গেল দুজন একসঙ্গে ছাড়া যাবে না, ওপিডি ছেড়ে যাচ্ছে না, তখন তুমি বলবে যে আচ্ছা ঠিক আছে একজনকে দেখে নিয়েছি, এরপরে বলছে তুমি এবারে বসো আমি একে দেখি। তার মানে বেসিক্যালি কি বলতে চাইছে বলো তো, যে দুটো ফাংশনের যদি গুণফল আকারে যদি তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয় যে ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি, বা সে ধরে নাও এফ ইন্টু জি, তুমি বলবে স্যার তো ফর্মুলায় যেটা আছে সেটাই লিখে দিচ্ছে, কি করব, আমি বলছি বাবু তুমি একটু এফ কে বসতে বলো আমি জি কে আগে দেখে নিই, আবার বলবে যে না জি কে বসাই এফ কে একটু দেখে নিই, তারপরে বলবো দেখা হয়ে গেছে প্রেসক্রিপশন লেখা হয়ে গেছে এবারে বাড়ি চলে যাও। এবারে তুমি বলবে যে স্যার এইটাই কি এরকম কোনো নিয়ম আছে যে এফ কেই প্রথমে ডিফারেন্সিয়েট করবো রাখবো তারপরে জি কে দেখবো, না না উল্টোটাও লিখতে পারো, মানে জি ডিএফ ডিএক্স
প্লাস এফ ডিজি ডিএক্স, কোনো ব্যাপার নেই, যেটাকে খুশি আগে করো, যেটাকে খুশি পরে করো। বোঝা গেছে? তাহলে দুটো ফাংশনের যদি মাল্টিপ্লিকেশন থাকে, মানে দেখো ডি ডিএক্স অফ এক্স ইন্টু যদি সাইন এক্স লেখা থাকে, তার মানে আমি কি করব, যে কোনো একটাকে আমি আগে রাখবো, ডি ডিএক্স অফ এক্স প্লাস আর একটা, এইবারে এক্স কে আগে, দেখো বারবার একই জিনিসকে রাখবে না, একবার আমি সাইন এক্স কে রেখেছিলাম তো একবার আমি এক্স কে রাখবো, তার মানে এটা দাঁড়িয়ে গেল আমার কাছে সাইন এক্স, আর এটা দাঁড়িয়ে গেল এক্স কস এক্স, ডি ডিএক্স অফ এক্সটা 1 হয়ে যায়। হলো? এইগুলো তোমরা একটু ভেবে ভেবে করবে, তাহলে মাল্টিপ্লিকেশন গেল। তাহলে ডিফারেন্স এবারে আসি, অনেকগুলো মাল্টিপ্লিকেশন থাকলে কি হবে? কিছুই নয়। দেখো এই যে ডেরিভেশনটা আছে, এটাকে তোমরা বিভিন্ন ভাবে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই যে একটাই এই যে ফর্মুলা লেখা আছে এটাকে মনে রাখতে হবে। এখানে বেসিক্যালি কি বলছে, তিনটে ফাংশনের মাল্টিপ্লিকেশন ফর্মে বলছে। আচ্ছা, এখানে ইউভিডব্লিউ দেওয়া আছে, আমরা এফজিএইচ দিয়ে করি, কোনো অসুবিধা নেই। দেখা যাক যে ডিডিএক্স অফ এফজিএইচ, ডিডিএক্স অফ এফজিএইচ, এটা কি করব, আমি ধরে নিচ্ছি জিএইচটাকে একটা ফাংশন, জিএইচটাকে একটা ফাংশন, তাহলে আমি একবার এফ কে বাইরে বসিয়ে রাখলাম, ডিডিএক্স অফ জিএইচ হয়েছে, প্লাস জিএইচ কে বাইরে বসালাম ডিএফ ডিএক্স, অসুবিধা নেই কোনো। এইবার এটাও তো একটা মাল্টিপ্লিকেশন আকার, তার মানে এইটাকে আমি কি লিখবো, জি ডিএইচ ডিএক্স প্লাস এইচ ডিজি ডিএক্স, যেটা মাল্টিপ্লিকেশন ফর্মে করেছিলাম, আর এটাতে আমাকে কোনো গন্ডগোল দিচ্ছে না, সুতরাং আমি এখানে এটাকে এইভাবেই রাখছি। তার মানে এটা কত হয়ে যাবে, এফ জি ডিএইচ ডিএক্স প্লাস এফ এইচ ডিজি ডিএক্স প্লাস জিএইচ ডিএফ ডিএক্স। মানে বেসিক্যালি কি বলছি, মনে রাখার সহজ উপায় কি, একটা পেশেন্টকে তো একবারই দেখতে পারবে, তাহলে বাকি দুটোকে আমি বসাচ্ছি, একটা পেশেন্টকে দেখলাম, ডব্লিউ দেখা হয়ে গেছে, এরপরে আমি ইউ আর ডব্লিউ কে বসাচ্ছি, ভি কে দেখছি, তাহলে ডব্লিউ আর ভি কে দেখা হয়ে গেছে, তার মানে ভি আর ডব্লিউ কে বাইরে বসাচ্ছি, ইউ কে দেখছি। ডাক্তার একটা পেশেন্ট একবার চেক করবে, তাই একটা করো, বাকি দুটোকে ফিক্স রাখো, যারা এসছে তারা বসে থাকবে। একটা রুমে যদি একটা ডাক্তার বসে থাকে, এখানে সে যদি 10টা পেশেন্টকে দেখে, তো একবারে একটাকেই ডাকবে, বাকিগুলো তো বসেই থাকবে। আবার এ বেরিয়ে গেল, আবার একে ডাকলো, এ বেরিয়ে পালিয়ে যাবে, দরকার থাকতে হবে, আবার রিপোর্ট দেখাতে হবে, হ্যান ত্যান করতে হবে, নানা রকম ব্যাপার, পালিয়ে গেলে হবে না, পালিয়ে যাওয়া মানেই অঙ্ক ছেড়ে পালিয়ে যাওয়া, কথা বুঝেছো? এইভাবে মনে রাখতে পারো। এইবারে এসছে ভাগের কথা, ভাগটা কি বলছে, কিছুই নয়, যে একদম যদি ডিডিএক্স অফ ইউ বাই ভি করো বা এফ বাই জি কিছু একটা করো, সেখানে বলছে যেটা নিচে আছে না তাকে আগে বসাও, আমি আগে বড় পেশেন্টকে দেখে নিই, এরপরে যে উপরে ছিল তাকে বসালাম আমি ডিভিডিএক্স, আর যেহেতু আমি একটু এদের উপর নিচে আছে, মানে একজন ধনী একজন গরিব, যে ধরো এই উপরে যে আছে সে রিচ, যে উপরে আছে সে রিচ পেশেন্ট, আর যে আছে সে একটুখানি গরিব, ডাক্তারটা খুব বাজে, রিচ আর পোরের মধ্যে ডিসক্রিমিনেট করছে, মানে আলাদা করছে। তার মানে বলতে চাইছে যে এই পেশেন্টটাকে প্রথমে দেখেছে, তাই একটু রেগে গেছে, অপমান ফিল করেছে, তাই জন্য ও একটা স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছে, মানে ও আর একটা এরকম লোককে ডেকে এনেছে, এরকম মনে রাখতে পারো। অথবা তোমরা এটারও মাল্টিপ্লিকেশন রুল দিয়ে বিভিন্নভাবে করতে পারো, সেটা হচ্ছে যে সেইটার জন্য একটুখানি চেন রুল লাগবে, সেটা আমরা কিন্তু পরে একটু দেখবো কি হয়। আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, এই ডিডিএক্স অফ ধরে নাও সে এক্স এলএন এক্স, এক্স এলএন এক্স, তার মানে এইটাকে আমি লিখবো বা এক্স বাই এলএন এক্স রাখি, ঠিক আছে। আচ্ছা, একটুখানি চেঞ্জ করে দিই, এ দেখতে ভালো লাগবে, সেই জন্য এমন কিছু অসুবিধে নেই, এলএন এক্স বাই এক্স করো, তাহলে যে নিচে আছে তাকে বসালাম, ডিডিএক্স অফ এলএন এক্স করলাম, মাইনাস এলএন এক্স কে বসালাম, এরপরে যেহেতু একে একটু আমি আলাদা করে দেখেছি কিন্তু এ তো রেগে গেছে, তাই এক্স স্কোয়ার করলাম, তার মানে এটা কত হয়ে যাবে, এক্স ইন্টু এলএন এক্স, মানে 1/x হয়ে যায় ডিফারেন্সিয়েশন, আর এটার 1 হয়, আর একটা বিউটিফুল ডিফারেন্সিয়েশন যেটা হচ্ছে 1 - ln x বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এইবারে দেখো এইটা হচ্ছে বেসিক্যালি চেন রুল, এটা হচ্ছে বেসিক্যালি চেন রুল, মানে বলতে চাইছে যদি ইউটা একটা 5x টাইপের ফাংশন হয়,
আর ডিওয়াই ডিএক্স করতে চাও তুমি, যেখানে ডিওয়াই ডিএক্স করতে চাও, যেখানে ফাংশনটা কিন্তু ইউ এর ফর্মে আছে, তুমি তো এটা জানোই না যে কি করে করব। তো এই জন্য এইখানে একটা চেন রুল ব্যবহার করি। আমি সবসময় কি বলেছি, যদি তোমাকে আমি এটা বলি যে বাবু ডি ডিএক্স অফ সাইন এক্স, এটা কত হয়ে যাবে, তুমি বলবে কস এক্স। বাট আমি যদি তোমাকে বলি ডি ডিটি অফ সাইন এক্স, তুমি কিন্তু এটাকে কস এক্স বলতে পারো না, তুমি কিন্তু এটাকে cos x বলতে পারো না। কেন? কেন কি এটা তো t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, আর এটা তো একটা x এর ফাংশন আছে, সুতরাং এটা কিন্তু এইভাবে লেখা যায় না। তো তার মানে যেইটা আছে সেইটার রেসপেক্টেই আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমি সেই জন্য কি করব বলো তো, এই যে কিন্তু এটাকে তো আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না, তাই জন্য আমি কি করছি, চলো ডি ডি ইউ অফ এফ ইউ লিখছি। তুমি বলবে স্যার এখানে তো ইউ ছিল না, ডিএক্স ছিল। আচ্ছা ঠিক আছে, যদি আমি ভুল করেও লিখে ফেলেছি, সেই জন্য আমি কি করছি বলো তো, ডিউ ডিএক্স করছি, অ্যাজ ইফ যেন এটা কেটে যাচ্ছে, ডি ডিএক্স অফ এফ ইউ থাকছে, মানে যেটা থাকছে সেটাই লিখছি। কিন্তু এটা এরকম কাটে না, এটাকে জাস্ট লেখা যায়। তার মানে এইটা কত হয়ে যাবে, এফ ড্যাশ ইউ, আর এটা কত হয়ে যাবে, ইউটা তো আমার কাছে কত ছিল, ফাই এক্স, তাহলে ডি ইউ ডিএক্সটা কত হবে, ফাই ড্যাশ এক্স। এইরকম দেখতে হয়। তুমি বলবে স্যার আমি কিচ্ছু থিওরি বুঝতে পারলাম না, দরকার নেই বোঝার, জীবনটাকে সহজ করার জন্যই তো আমি আছি, জটিল করার জন্য নয়। তার মানে লেটস ফাইন্ড আউট। তোমাকে যদি আমি এখন বলে দিই যে ডি ডিএক্স অফ সাইন কিউব ওয়াই বা সাইন কিউব এক্স, দেখো এইটা কিন্তু সহজ জিনিস নয়। এখানে কি ডি ডিএক্স অফ সাইন এক্স তুমি জানো, ডি ডিএক্স অফ সাইন এক্স তুমি জানো যে কস এক্স হয়, আবার ডি ডিএক্স অফ এক্স কিউবও তুমি জানো, সেটা হচ্ছে 3x স্কোয়ার হয়। এই ফাংশনটা কিন্তু একটা কম্পোজিট ফাংশনের মতো। কেন? সেটা হচ্ছে যদি আমি এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স নিই আর জি এক্স ইকুয়ালস টু যদি এক্স কিউব নিই, তার মানে এই যে সাইন কিউব এক্স ফাংশনটা, এখানে দুটো বেস ফাংশন আছে, একটা পলিনোমিয়াল ফাংশন, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তুমি দেখো তো যদি জি অফ এফ এক্স করি সেটা কত হবে, জি অফ এফ এক্স মানে এফ এক্স এর হোল কিউব, কেন কি জি এক্সটা এক্স কিউব ছিল, তাহলে জি অফ এফ এক্সটা এফ এক্স এর হোল কিউব, এফ এক্সটা মানে সাইন এক্স, তার মানে এটা হয়ে যাবে সাইন কিউব এক্স। তার মানে তুমি যে ডিফারেন্সিয়েট করতে চাইছো সেটা বেসিক্যালি এরকম যে ডি ডি এক্স অফ জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স। যদি চেন রুলের ফর্মুলা হিসাবে বলি তাহলে আমি কি করব, ডি ডি এফ এক্স অফ এফ এক্স এর হোল কিউব ইন্টু ডি এফ এক্স ডিএক্স, এরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে স্যার আমি বুঝলাম না, বোঝার দরকারও নেই। কেন? আমি আবার এক্সপ্লেন করব। তার কারণ হচ্ছে এই যে দেখো আমি এক্স এর রেসপেক্টে করছি কাকে, জি ফাংশনটাকে, বাট জিটা কার ফাংশন, এফ এক্স এর ফাংশন। তার মানে আমি তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারবো না, কার রেসপেক্টে করতে পারি, এফ এক্স এর রেসপেক্টে আমি করতে পারি, তাই আমি এফ এক্স এর রেসপেক্টে করেছি, কিন্তু ছিল তো ডিএক্স, তার মানে আমি এখানে ডি এফ এক্স ডিএক্স লিখেছি। তার মানে এটা এবারে কত হয়ে গেল, এটাই যদি এক্স থাকে এক্স কিউব থাকে তাহলে 3x স্কোয়ার হয়, এফ এক্স আছে এফ এক্স হোল কিউব আছে, মানে 3fx এর হোল স্কোয়ার, আর ডিএক্স অফ এফ এক্স মানে সাইন এক্স, মানে এটা কস এক্স, তার মানে এটা লিখে দেবো 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স। তুমি বলবে স্যার এইগুলো আপনি ফটাফট কিভাবে করে গেলেন সেটাও বুঝলাম না। চলো অল্টারনেটিভ ওয়ে, ডিফারেন্সিয়েশনে তুমি কত অল্টারনেটিভ ওয়ে নেবে নাও না, আমি তোমাকে দেখাবো। ধরে নাও জেড ইকুয়ালস টু সাইন এক্স, জেড ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে এখানে যে ওয়াই ইকুয়ালস টু সাইন কিউব এক্স দেওয়া আছে, এটার মানে তুমি লিখতে পারো এটাকে জেড কিউব। আমাকে বের করতে হবে কি ডিওয়াই ডিএক্স, বাট ওয়াইটা কার ফাংশন, জেড এর ফাংশন, তাহলে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি, ডি ডি জেড কে করতে পারি। ঠিক আছে, বাট এখানে তো ডি ডিএক্স করতে হতো, ওয়াই এর জায়গায় জেড কিউব লিখেছি, ডি ডিএক্স করতে হতো, তার মানে আমি কি করব, আচ্ছা ঠিক আছে জেড যখন নিচে লিখেছিলাম উপরেও লিখে দিচ্ছি, তাহলে এইখান থেকে তুমি কি লিখতে পারো, ডি জেড ডিএক্স, এটা কত হয়ে গেল কস এক্স, তার মানে এইটা কত হয়ে যাবে 3z স্কোয়ার কস এক্স। জেড মানে কি, জেড তো ছিল না, জেড তো আমি ধরে নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স। যেভাবে খুশি তুমি ভাবতে পারো, যেভাবে খুশি তুমি ভাবতে পারো, কোনো সমস্যা নেই।
নিজের ইচ্ছে মতো ভাবো, স্বাধীন মতো ভাবো। তাহলে এখন আমি যদি ডিভিশন রুলটাকে আর একটুখানি অন্যভাবে প্রুফ করি, যে ডিডিএক্স অফ এফ ইন্টু জি আছে, বা এখানে কি ছিল এফ বাই জি আছে, এটাকে আমি কি লিখতে পারি, ডিডিএক্স অফ এফ ইন্টু ওয়ান বাই জি। কোনো অসুবিধা নেই, এফ বাই জি মানে এফ ইন্টু ওয়ান বাই জি, 2/3 মানে কি 2 ইন্টু 1/3। এইবারে দেখো মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করছি। মাল্টিপ্লিকেশন রুলে কি হয়ে যাবে, জি ইন্টু ডিএফ ডিএক্স, এটাতে কোনো ঝামেলা দিচ্ছে না, প্লাস জি কে বসিয়েছিলাম, তাহলে আমাকে ডিডিএক্স অফ 1/জি করতে হবে। তুমি তো ডিডিএক্স অফ জি লিখতে পারো, 1/জি তো লিখতে পারো না। তাহলে আমি কি লিখবো এখানে, যে জিটা জিএক্স ইকুয়ালস টু জেড ধরে নিচ্ছি। তাহলে এখন আমি যদি ডিডিএক্স অফ 1/gx করতে চাই, ডিডিএক্স অফ 1/gx করতে চাই, তার মানে এইটা কি লিখবো, ডিডিএক্স অফ 1/z, মানে এটাকে আমি লিখতে পারি ডিজেড অফ জেড টু দি পাওয়ার -1 ইন্টু ডিজেড ডিএক্স। যেভাবে ভুল করে ডিজেড লিখেছিলাম তাই এখানে অ্যাডজাস্ট করিয়ে লিখেছি। এটা কত হয়ে যাবে, জেড টু দি পাওয়ার -1 মানে -1 জেড টু দি পাওয়ার -1 ইন্টু ডিজেড ডিএক্স মানে ডি অফ জি ডিএক্স। তাহলে এটা হয়ে যাবে মাইনাস জেড টু দি পাওয়ার -2 মানে 1/z স্কোয়ার ডিজি ডিএক্স। জেড মানে কি ছিল আমার কাছে, জিএক্স স্কোয়ার মানে জিএক্স, তাহলে ডিজি ডিএক্স। তাহলে আমি এইখানটায় সিম্পলি লিখে দিচ্ছি জি ডিএফ ডিএক্স মাইনাস এফ বাই জি স্কোয়ার ডিজি ডিএক্স। দেখতে সুন্দর হয়ে গেছে। জি স্কোয়ারটা যদি এলসিএম নিয়ে নাও তাহলে কি হয়ে যাবে, এটা তাহলে কি চলে এলো, -1/z স্কোয়ার ডিজি ডিএক্স। তাহলে এফ বাই জি স্কোয়ার এখানে চলে এলো ডিজি ডিএক্স। আচ্ছা হ্যাঁ, এইখানটায় এই যে এটা 1/g ছিল, আমি একটু ভুল করে এইখানটায় 1/g ছিল। এবারে যে জি স্কোয়ারটাকে এলসিএম নাও কি হবে, এখানে হয়ে যাবে জি ডিএফ ডিএক্স মাইনাস এফ ডিজি ডিএক্স। ব্যাস গল্প শেষ। এটাই আমার কাছে ডিভিশন ফর্মুলা ছিল। ভুল করে দেখো এখানে ফাংশনটা কিন্তু 1/g ছিল, তাই এটা 1/g হবে, আমি ভুল করে জি লিখে দিয়েছিলাম বাই মিস্টেক, টাইপো। ঠিক আছে, তাহলে এটাও তুমি ডিভিশন রুল, প্রুফ অফ ডিভিশন রুল থ্রু চেন রুল, প্রুফ অফ ডিভিশন রুল থ্রু চেন রুল। তাহলে চেন রুল মানে কি, তোমাকে যদি এখন আমি জেনেরিক সেন্সে বলি যে ডিডিএক্স অফ এফ অফ জি অফ এইচ অফ, আচ্ছা প্রথমে এফ অফ জি লিখছি, এফ অফ জি এক্স, এটা কি লিখতে পারি, সেটা বলেছি আমি যে এফ ড্যাশ জি এক্স লিখবে ইন্টু জি ড্যাশ এক্স লিখবে, এটাই তো হয়। একইভাবে তোমাকে যদি আমি বলি যে ডিডিএক্স অফ এফ জি এইচ এক্স, দেখো যেটা বাইরে আছে সেইটার রেসপেক্টে লিখবো জি অফ এইচ এক্স। এক লাইনে কি করে লিখতে হয় সেটাও শেখাবো, যদি কোথাও লাগে বোর্ডের পরীক্ষা হয় তো তোমাকে যদি চেন রুলের শুধু প্রবলেম দেয় তোমাকে ডিটেলড ওয়াই ধরে টরে করতে হবে। মাঝখানে যদি হয় তখন তুমি এক লাইনে লিখতে হবে, সেক্ষেত্রে তুমি কি করবে সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা এইটা ডেরিভেটিভ করেছি, এবারে ও রেগে গেছে, ঠিক আছে চলো তাহলে আমি এরও ডেরিভেটিভ করে দিচ্ছি। তখন এইচ বলছে যে আমি কেন বাদ থাকবো, ঠিক আছে চলো, ব্যাস এরকম দেখতে হবে। তার মানে এক লাইনে তুমি যদি এখন ডেরিভেটিভটা করতে চাও সেটা কিরকম দেখতে হয়ে যাবে, ধরে নাও সে ডিডিএক্স অফ, সে ধরে নাও cos টু দি পাওয়ার 5x। তাহলে আমি কি করব, প্রথমেই আমি এই cos x টা এইটা আমার কাছে x এর মতো করে চিন্তা করব, মানে cos x টাকে আমি x এর মতো করে চিন্তা করব, হেজিলি cos x টাকে আমি x এর মতো করে ভাববো। তাহলে ddx অফ x টু দি পাওয়ার 5 আছে, তার মানে আমি এটাকে কি লিখব, 5 x টাকেই আমি ভেবেছিলাম cos x, তাই জন্য আমি এখানে লিখছি। এইবারে তখন বলছে আরে cos x কে কেন x ভাবলে হবে, cos x এরও তো ডেরিভেটিভ হতে পারে, তাহলে আমি এখানে সিম্পলি লিখব ddx অফ cos x। যেটাকে আমি x ভেবে নিয়েছিলাম সেটা তো x নয়, তাই জন্য এটা রেসপেক্টে আমি আবার লিখলাম। তাহলে 5
cos টু দি পাওয়ার 4x sin x cos x এর ডেরিভেটিভ একটা মাইনাস আছে। এটাও তুমি ভাবতে পারো, যেভাবে তুমি মনে রাখতে পারো কোনো অসুবিধা নেই। আবার এটাকে যদি তুমি চেন রুল লাগিয়ে বলে স্যার এটা চেন রুল লাগিয়েও দেখান, কোনো অসুবিধা নেই। এটাতে তুমি নেবে cos x ইকুয়ালস টু p, তাহলে y ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল p টু দি পাওয়ার 5। তাহলে dy dp টা আমি কি করব, 5 p টু দি পাওয়ার 4 একটা কম হবে। এইবারে আমাকে বের করতে হবে কি dy dx, এটাতে আমি কি লিখতে পারি dy dp ইন্টু dp dx। তাহলে dy dp টা কত হবে 5 p টু দি পাওয়ার 4 dp dx, dp dx এটা কত হয়ে যাবে মাইনাস sin x, এটা মাইনাস, তাহলে মাইনাস 5 cos টু দি পাওয়ার 4x sin x। তুমি যেভাবে খুশি লিখতে পারো। তার মানে মুদ্রা কথা যেটা আমি চেন রুলে যেটা আমি শিখলাম সেটা হচ্ছে যে dy dx ইকুয়ালস টু আমি লিখতে পারি dy du du dx বা du dv dv dw dw dx। তুমি যেভাবে খুশি লিখতে পারো। যদি দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে কি লিখতে পারো dy dx ইকুয়ালস টু dy du আর du dx। এটা সিম্পল বেসিক স্ট্র্যাটেজি। তাহলে এইটা কিন্তু আমাদের কাছে চেন রুল গেল, মনে রাখবে চেন রুল খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। পৃথিবীর সমস্ত ডিফারেন্সিয়েশন প্রবলেমে চেন রুল লাগবে। আচ্ছা, এটাই চলে গেল আমাদের কাছে যে চেন রুলের পিপিটি বা স্লাইড, কোনো অসুবিধা নেই। এইবারে দেখো বলছে যে রোলস থিওরেম কি, কিছুই নয়, এটা আমি 5 মিনিট করে বলবো, মনে রাখলে ভালো, না মনে রাখলে আরো ভালো, কোনো অসুবিধা নেই। রোলস থিওরেম বলছে যে যদি কোনো একটা ফাংশন কে ধরে নাও এরকম ফাংশন আছে এ থেকে বি ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, মানে এফটা এ থেকে বি অন্তরালে বদ্ধ, এটা তো ক্লোজড, মানে বদ্ধ অন্তরালে সন্তত, বদ্ধ অন্তরালে সন্তত, আর মুক্ত অন্তরালে, মুক্ত মানে ওপেন ইন্টারভ্যাল, মুক্ত অন্তরালে অন্তর্কলনযোগ্য, অন্তর্কলনযোগ্য। এইবারে বলছে যে এফ এ ইকুয়ালস টু এফ বি। ওরে বাবারে, এফ এ ইকুয়ালস টু এফ বি তো আমি আঁকিনি, ইচ্ছে করেই আঁকিনি, তার কারণে এইটাই খুব ইম্পর্টেন্ট জায়গা। এফ এ ইকুয়ালস টু দেওয়া আছে এফ বি, মানে এইটা যদি আমার কাছে এফ এ হয় তার মানে এইটাও আমার কাছে এফ বি। এফ এ ইকুয়ালস টু এফ বি, এটাই আমার কাছে বি। তোমাকে বলছি যে তুমি এমন একটা সি পাবে, তুমি এমন একটা সি পাবে, আচ্ছা এখানেও লিখে দিই এফ এ ইকুয়ালস টু এফ বি, এমন একটা সি পাবে যেটা এ আর বি এর মধ্যে আছে, মুক্ত অন্তরালে আছে, যার জন্য আচ্ছা কি পাবে দেয়ার এক্সিস্ট, যার জন্য এফ ড্যাশ সিটা 0 হবে। এফ ড্যাশ সিটা 0 হওয়া মানে কি, তুমি বেসিক্যালি একটা এরকম একটা অন্তত পাবে, মানে অন্তত দেয়ার এক্সিস্ট অন্তত একটি সি। তুমি বলবে এরকম অজস্র সি পাওয়া যেতে পারে, অজস্র পাওয়া যেতে পারে। দেখো এই এটার ইমেজটার ক্ষেত্রে এখানে একটা পাচ্ছ, এখানে একটা পাচ্ছ, বেসিক্যালি যেখানে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাছে রোলসের উপপাদ্য, ঠিক আছে। তাহলে কি যদি রোলসের উপপাদ্য তোমাদের জিজ্ঞেস করে কি বলবে, রোলসের উপপাদ্য বলছে যে এ আর বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস, এ আর বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে এফ ড্যাশ সি হয়ে যাবে 0 যদি এফ এ আর এফ বি, মানে স্টার্টিং আর এন্ড পয়েন্টে ফাংশনটার যদি ভ্যালু ইকুয়াল হয়। তখন যখন রোল এটা হয়েছে, তো রোল খেতে সবাই ভালোবাসো তো, কিন্তু রোলের উপরেও তো বিরিয়ানি আছে নাকি, তো ল্যাগ্রেঞ্জ ভেবেছে যে বেটা রোল এরকম করলো, চলো আমি একটা এর জেনারেল ভ্যালু দিচ্ছি, জেনারেল একটা ফর্ম দেবো। রোলের উপরে একটু রেগে গেল, কেন কি বেশি দিন রোল খেলে ময়দার জিনিস, তার মানে বিরিয়ানি খাওয়াটা একটু দরকার, সেই জন্য ল্যাগ্রেঞ্জ কি ভাবলো যে চলো আমরা এখানে বিরিয়ানি দিই। বিরিয়ানিটা কিরকম বলছে, আচ্ছা দেখো সেটা বলছে যে কি, যে ধরো সেই একই কন্ডিশনটা রেখেছে, বলছে এফ এ আর ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, মানে এ আর বি ক্লোজড ইন্টারভ্যালে,
ওপেন ইন্টারভ্যালে অন্তর্কলনযোগ্য বা অবকলনযোগ্য, সেটাতে কোনো সমস্যা নেই। রোলস বলেছিল কি এফ এ আর এফ বি দুটো সমান, ল্যাগ্রাঞ্জ প্রবলেম তো নাও হতে পারে, কি আছে যায় তাতে। তখন ও বললো যে না ঠিক আছে আমি এরকম একটা জিনিস নিচ্ছি যেখানে এ আর বি এর জন্য ফাংশনটার কিন্তু ভ্যালু সমান নয়। তখন কি বলছে যে এই যে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আচ্ছা এইটার মানেটা কি বলতো, যারা কোঅর্ডিনেট জিওমেট্রি জেনেছো তারা জানো। এটা হচ্ছে যে এই যে এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কত হবে এ কমা এফ এ, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে বি কমা এফ বি, তাই না? এক্স আর ওয়াই কোঅর্ডিনেট হয়, এক্সটা বি ওয়াইটা এফ বি, এক্সটা এ ওয়াইটা এফ এ। তাহলে এই দুটোকে জয়েন করলে যে লাইন হবে তার স্লোপটা কত হবে, এই যে এ আর বি পয়েন্টের স্লোপটা কত হবে দেখো তো, এ আর বি পয়েন্টের স্লোপটা হয়ে যাবে y1 মাইনাস y2 মানে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই এক্স কোঅর্ডিনেট। বলছে এই যে এ বি এর স্লোপটা, এই স্লোপের প্যারালাল তুমি অনেক স্লোপ পাবে, কিরকম সেটা বলছে যে এরকম একটা সি পাবে, যে দেয়ার এক্সিস্ট সি এ বি তে থাকছে ওপেন ইন্টারভ্যাল, মানে এ আর বি এর মাঝখানে থাকছে, যেটা এফ ড্যাশ সিটাই কিন্তু দেখতে আমার কাছে এরকম হবে এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, মানে এই যে এ বির প্যারালাল তুমি এরকম কিছু কিছু পাবে। সেটাই বলছে ল্যাগ্রেঞ্জ থিওরেম। রোলসে কি বলেছিল যে লাইনটা যেটা হয় সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যায়, এ বলছে যে কোনো কিছু হতে পারে, মানে এটা হচ্ছে একটু জেনারেল ফর্ম, সাধারণ ফর্ম অফ রোলস, মানে এটা একটু বিরিয়ানির ব্যাপার স্যাপার আছে এখানে, ঠিক আছে? তুমি বলবে যে স্যার এইগুলো আপনি করাচ্ছেন কেন, এগুলো তো অনেক ডিফিকাল্ট কনসেপ্ট। এইগুলো যদি একটু শিখে নাও, যখন অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ করবো না, ব্যাপারটা একদম ঝাঁচকচকে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাই জন্য এগুলো একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু ভালো করে দেখে নিও, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে খুবই ভালো, না বুঝতে পারলে আরো ভালো, কিন্তু দেখো ভিডিওটাকে এক দুবার দেখো তাহলে বুঝতে পারবে। কি বলেছি আরেকবার রিপিট করে দিচ্ছি, রোলস আর ল্যাগ্রেঞ্জের ভাই ভাইয়ের মধ্যে কি ব্যাপারটা এসছে। রোলসে কি বলছে যে এ আর বি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, এ আর বি ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল মানে সন্তত এবং অবকলনযোগ্য, এফ এ এফ বি ইকুয়ালস মানে এন্ড পয়েন্টগুলোতে ভ্যালু সেম, তাহলে বলছে যে এফ ড্যাশ সি এটা 0 হবে, এরকম অ্যাটলিস্ট একটা সি পাবে, মানে অনেকগুলোও থাকতে পারে, যার জিওমেট্রিক ফিগারটা এরকম আছে, এফ ড্যাশ সি 0 মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস লাইন। ল্যাগ্রাঞ্জ বলছে কিছুই নয়, ঠিক আছে, রোলস বলেছিল যে কন্টিনিউয়াস, আমি রাখছি, ডিফারেন্সিয়েবলও রাখছি, কিন্তু আমি আর এফ এ এফ বি তে যাচ্ছি না, বলছি যে সিটা এরকম একটা এ বি এর মধ্যে থাকবে, যেটা এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হবে। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা নেক্সট, এইবারে বলছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। আচ্ছা যদি তোমাকে বলি যে বাবা একটা ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তুমি জানো, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি, যে লিমিট h টেন্ডিং টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই এইচ, এইটা এক্সিস্ট করে, তাহলে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজেতে কি বলবো, এটা যদি আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে f ড্যাশ এক্স হয়, তাহলে f ডবল ড্যাশ এক্স এটাকেই আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলবো। f ডবল ড্যাশ এক্স মানে কি d dx অফ f ড্যাশ এক্স, মানে f ড্যাশ এক্স ফাংশনের যে চেঞ্জেসটা, রেট অফ চেঞ্জটা, সেইটা আমার কাছে f ডবল ড্যাশ এক্স হবে। এটা কি করে লিখবো, কিছুই লিখবো না, সিম্পলি লিমিট h টেন্ডিং টু 0 f ড্যাশ অফ x প্লাস h মাইনাস f ড্যাশ অফ x ডিভাইডেড বাই h, এইটাকে এক্সিস্ট করতে হবে, এইটাকে এক্সিস্ট করতে হবে, তাহলেই আমার কাছে এটা কি হয়ে যাবে, আমার কাছে এটা কি হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে। তুমি এটাকে আরো সিম্পলিফাই করে লিখতে পারো, দেখো f ড্যাশ এক্স প্লাস h এটা কি হয়ে যাবে, এটাই তো আমার কাছে ফাংশন, তার মানে এটা দাঁড়িয়ে যাবে লিমিট h টেন্ডিং টু 0। আচ্ছা দেখো এফ এক্স ছিল তাই এখানে মাইনাস এফ এক্স এসছে, তাহলে সেম ভাবে আমি এটাকে লিখতে পারি, আর একটু এইচটাকে বাড়িয়ে দিলাম ডিভাইডেড বাই এইচ, আর এফ ড্যাশ এক্সটা কি আসবে, এফ ড্যাশ এক্সটা এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, দুটোকে সাবট্রাক্ট করে একটু সিম্পলিফাই করে লিখতে পারো, বাট সেগুলো তোমাদের দরকার নেই, এটা তোমাদের দরকার নেই, ফলে যদি নাও বুঝতে পারো কোনো অসুবিধে নেই। তাহলে দেখতে কিরকম হয়, যদি আমি তোমাকে বলি যে ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, এটার কিরকম লিখতে হয় জানো, এইখানে ডি আছে ডি আছে, তার মানে আমি দুটো ডির জন্য লিখেছি, বলছে তাহলে এক্স আছে তাহলে দুটো এক্স এর জন্য লিখবো, এটাই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ।
এটাকেই তুমি বলতে পারো এফ ডাবল ড্যাশ এক্স। তুমি বলবে তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে? কিছুই নয়, ডি ডিএক্স অফ ডি টু ওয়াই ডিএক্স টু। আচ্ছা, প্রথমে ডিটাকে দেখছি, তাহলে ডিটা 3 বার আছে, তাহলে ডি থ্রি ওয়াই। এইবারে ডিটাকে আমি দেখে নিয়েছি, তার মানে এখানে এক্সট্রা 3 বার আছে, তাহলে ডিএক্স থ্রি। তাহলে এখন যদি nth অর্ডার ডেরিভেটিভ বলি আমি তোমাকে, মানে n বার বেসিক্যালি n এর অর্ডার ডেরিভেটিভ বলি, তাহলে সেটা কত হবে? dn বাই dxn। বোঝা গেছে? আগের ডেরিভেশনটা যেটা করেছিলাম সেটা যদি কেউ না বুঝে থাকো তাতেও কোনো অসুবিধে নেই, বাট তাও আমি তোমাদের ফর দ্য সেক অফ কমপ্লিশন চটচট করে একটুখানি বলে দিচ্ছি। এফ ডাবল ড্যাশ এক্স এটা কার রেসপেক্টে ডেরিভেটিভ? মানে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ ড্যাশ এক্স প্লাস এইচ। এফ ড্যাশের চেঞ্জ অফ এটা দেখছি আমি, দেখো কি করেছি। এটা অনেক সময় একটু একটু কাজে লাগে, বাট বোর্ডে খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না, তাও করিয়ে দিচ্ছি, ভাল লাগবে জিনিসটা, আমার ক্যালকুলাস খুব পছন্দের। আচ্ছা, এফ ড্যাশ এক্সটা তুমি কি জানো? যে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এইবারে এফ ড্যাশ অফ এক্স প্লাস এইচ মানে কি? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ লেখো, তাহলে এক্স এর জায়গায় যদি এক্স প্লাস এইচ লিখে নাও তাহলে এইটা হয়ে যাবে এক্স প্লাস টু এইচ, কেন কি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ লিখেছো, বাই এইচ। তাহলে এখন এই যে জিনিসটা, এটা আমার কাছে দেখতে কেমন হয়ে যাবে? দেখো, দেখতে একটা সুন্দর বিচিত্র ব্যাপার স্যাপার দেবে তোমাকে, যে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ ড্যাশ এক্স প্লাস এইচ মানে এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ, এরকম দেখতে আছে। আচ্ছা, সবই তো এইচ টেন্ডিং টু 0, মানে এটাকে আমি উপরেও লিখতে পারি, মাইনাস এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্সটা তো তোমরা সবাই জানো, চাক করে লিখে দেবে ডিভাইডেড বাই এইচ হোল ডিভাইডেড বাই এইচ, যেটা ছিল সেটাই লিখেছি। তাহলে এটা কত দাঁড়িয়ে গেল? লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, তার মানে 2 ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস মাইনাস প্লাস এফ এক্স। একটা এইচ নিচে চলে আছে আর নিচে একটা ছিল, তাহলে এটাই আমার কাছে হয়ে গেল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ডেফিনেশন ইন টার্মস অফ এফ এক্স। এটাই কি? যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু। তাহলে একটা ছোট্ট এক্সাম্পল করে নেওয়া যাক। এই যে দেখো এক্সাম্পলটা দেখিয়েছি, যদি এফ এক্স ইকুয়ালস টু 2x টু দি পাওয়ার 5 আছে, তাহলে আমি সিম্পলি এফ ড্যাশ এক্স কি লিখবো? কনস্ট্যান্টটা তো বাইরে আসে 2, এক্স টু দি পাওয়ার 5 এর জন্য 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে এটা হয়ে গেল 10 এক্স টু দি পাওয়ার 4। তাহলে এফ ড্যাশ এক্সটা ডবল ড্যাশ এক্সটা কত হবে? এটার আবার ডেরিভেটিভ করব, মানে হয়ে যাবে 40x কিউব। ব্যাস, সেটা আমি লিখেছি। এইবারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে লগারিদমিক টাইপের ডিফারেন্সিয়েশন। লগারিদমিক ডিফারেন্সিয়েশন, এটা ইংরেজিতে লিখছি কিন্তু বলবে যে লগ টাইপের অবকলন, বেসিক্যালি লগারিদমিক অপেক্ষকের অন্তর্কলন। কিরকম হবে? লগ কখন আসে? যখন এক্সপোনেনশিয়াল আসে। লগ কখন আসে? যখন এক্সপোনেনশিয়াল আসে। তার মানে আমার কাছে যদি এখন দেওয়া থাকে y ইকুয়ালস টু এফ এক্স টু দি পাওয়ার জি এক্স ফর্মের কোনো ফাংশন, এইটার ডেরিভেটিভ করা কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার। কেন? কেন কি তুমি বলে স্যার পাওয়ার আছে তো, জি এক্স এফ এক্স হোল টু দি পাওয়ার জি এক্স মাইনাস 1 করবো, সেটা হয় না। কখন তুমি ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কে ডেরিভেটিভ করতে পারো জানো? সেটা হচ্ছে যখন এনটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়। যদি এটা ভ্যারিয়েবল হয়ে যায় তার কিন্তু এইভাবে লেখা যায় না। তাহলে আমি এটাকে কি করব? যেখানে এক্সপোনেনশিয়াল সেখানেই লগ। তাহলে ln y ইকুয়ালস টু কি হয়ে যাবে? gx ln fx। এরা হচ্ছে চিপকে কাপল টাইপের, যারা একসঙ্গে চিপকে থাকে। ln y মানে এক্সপোনেনশিয়াল যেখানে আছে সেখানে একটা লগের ব্যবহার আমরা করে ফেলবো। তাহলে এইবার এইটার যদি তুমি ডেরিভেটিভ করো কি হবে? ddx অফ ln y ইকুয়ালস টু ddx অফ gx আর ln fx।
এইবারে তুমি তো এই যে ln ফাংশন আছে, এটা তো y নেই, তাহলে dy dx তো লিখতে পারবে না। তাহলে আমি এটাকে কি করব, সিম্পলি লিখবো d অফ ln y, dy এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে অসুবিধা নেই, তাহলে চেন রুল ইস্তেমাল করছি, চেন রুল ইউজ করছি। এইবারে ln fx রাখছি, d dx অফ gx, কোনো অসুবিধা নেই, প্লাস gx কে রাখছি, আর d dx অফ ln fx। ln আছে, তার মানে আমি ln এরটা fx আছে, ln fx আছে, ln x নেই, তার এখানে fx রাখতে হতো, যাকে সেটাকে আমি লিখে নিই, d dy অফ ln y, d dx অফ ln x 1/x হয়, তাহলে d d হাতি অফ ln হাতি 1/হাতি হবে, d d বাঘ অফ ln বাঘ 1/বাঘ হবে। তার মানে এটাকে আমি সিম্পলি লিখবো 1/y dy dx ইকুয়ালস টু ln fx dg dx প্লাস gx। আচ্ছা, এইটাতে আমি যদি এফটাকে একটুখানি যদি কেটে ফেলি, মানে এইটাতে আমি যদি লিখি যে ডি ডি এফ এক্স অফ ln fx df dx, তাতেও কোনো অসুবিধা নেই, একই তো ব্যাপার। তাহলে এটাও হয়ে যাবে g বাই fx ইন্টু df dx। তাহলে এখন এই যে ওয়াইটা, এটাকে তুমি এখানে মাল্টিপ্লাই করে দেবে ওভারঅল, তাহলে dy dx চলে আসবে। তুমি বলবে স্যার হ্যাঁ থিওরিটিক্যাল জিনিসপত্র আমার ভালো লাগে না, আমরা এটা অন্য কিছু সলভ করে দেখান। আচ্ছা চলো, তোমরা যখন বলছো এটা সলভ করে দেওয়া যাক। তাহলে কি আসবে, ধরে নাও সে y ইকুয়ালস টু দেওয়া আছে, কি দেওয়া আছে, sin x টু দি পাওয়ার cos x। এটার যদি কেউ গাধার মতো ডিফারেন্সিয়েশন লেখে cos x ইন্টু sin x হোল টু দি পাওয়ার cos x মাইনাস 1 ইন্টু cos x, সেটা কিন্তু পুরো ভুল। তার মানে আমি এইখানটায় সিম্পলি কি নেব, ln y, তাহলে এটা কত হয়ে যাবে cos x ln sin x। তাহলে স্যার cos x টা কি করে বাইরে এলো, আরে বাবা ln দু সাইডে নিলে পাওয়ারটা তো নিচে চলে আসবে না, যেটাও শেখাতে হবে। তাহলে এইবারে তুমি কি করবে, d dx অফ ln y ইকুয়ালস টু d dx অফ cos x ln sin x। প্রথমেই মাল্টিপ্লিকেশন আছে, তো মাল্টিপ্লিকেশনকে আমরা ইউজ করব। তাহলে এটাকে আমি লিখতে পারি d dy অফ ln y dy dx, চেন রুল, এটাতে আমরা কি লিখব, ln sin x d dx অফ cos x প্লাস cos x কে ফিক্স রাখি d dx অফ ln sin x। এইবারে এটা কত হয়ে গেল 1/y dy dx, এটা কত হয়ে গেল, এটা তো মাইনাস sin x, তাহলে মাইনাস sin x ln sin x। এটা কত হবে cos x ln sin x d dx অফ ln sin x, এটার কি আছে দেখা যাক জিনিসটা, d dx অফ ln sin x। তার মানে এটাকে কি লিখতে পারি, d d sin x, যা আছে সেটার রেসপেক্ট আগে ln এর মধ্যে যেটা আছে সেটা তো আগে করি, কিন্তু সেটা তো নেই, d sin x বাই, তাহলে এটা কত হয়ে যাবে 1/sin x d dx অফ sin x মানে cos x। তার মানে এটা দাঁড়িয়ে গেল cos x বাই sin x, ঠিক আছে। তার মানে dy dx আমাকে বের করতে হবে কি, dy dx, তাহলে y টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে দেখতে এরকম হয়ে যাবে sin x টু দি পাওয়ার cos x ইন্টু, এইটাকে আগে লিখছি, যেটা পজিটিভ সেটা পজিটিভ মাইন্ডসেট থাকা ভালো, তুমি যদি পরেও লিখতে চাও কোনো অসুবিধা নেই, দ্যাটস ইট। এটাই আমার কাছে লগারিদমিক ডিফারেন্সিয়েশন হচ্ছে। তার মানে লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা কখন লাগাবে, যখন y ইকুয়ালস টু fx টু দি পাওয়ার gx ফর্মে থাকবে, তখন তুমি লগারিদমিক ডিফারেন্সিয়েশনটা রাখবে। বলে স্যার যদি এটা কনস্ট্যান্ট থাকতো কি হতো, চলো একটা মজার জিনিস, যাওয়ার আগে একটা মজার জিনিস দেখা যাক। ধরে নাও সে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 10 আছে, তুমি অলরেডি জানো এটা ডিফারেন্সিয়েশন dy dx ইকুয়ালস টু x টু দি পাওয়ার 9 ইন্টু 10 হয়ে যায়। তুমি বলবে যে স্যার এইটাই যদি এই ফর্মটা লাগিয়ে দেন কি হবে, আচ্ছা চলো দেখা যাক। তাহলে ln y ইকুয়ালস টু কি হবে, ln x টু দি পাওয়ার 10 মানে 10 ln x, ঠিক আছে।
এটা ডেরিভেটিভ যদি করো 1/y dy dx, এটা ডেরিভেটিভ করলে কি হবে 10 × 1/x, তাহলে dy dx টা কত হয়ে গেল, সেটা হয়ে যাবে 10 × 1/x × y, তাহলে 10 × 1/x × y মানে কি x⁻10 মানে 10 × x⁻9, যেটাই আছে সেখানেই আসবে, একটু ঘুরে আসতে হবে, কোনো অসুবিধা নেই। এক্সপোনেনশিয়াল থেকে লগে ভেঙে নিয়ে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, সেটা কনস্ট্যান্ট থাক অকনস্ট্যান্ট থাক, যেটা আসবে সেটা আসবে। কিন্তু যেহেতু আমি এটার ফর্মুলা এক লাইনে জানি, why should we go for this? we should not। আর x⁻n এরটাও তোমরা জানো অলরেডি। তো এই গেল তোমাদের মেথড অফ ডিফারেন্সিয়েশন। তাহলে আজকে আমরা কি কি করলাম, সেটা হচ্ছে যে ডেফিনেশন অফ ডেরিভেটিভ, ডেফিনেশন অফ ডেরিভেটিভস ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার, আচ্ছা দুটোই করেছি যখন আমি আর লিখবো না, সেকেন্ড অর্ডারটা আমি দেখিয়েছি। ডেরিভেটিভ, তারপরে ডিফারেন্সিয়েশন অফ সাম এলিমেন্টারি ফাংশন, তারপরে একটু যেটা হুচকিচানি করেছি সেটা হচ্ছে রোল আর বিরিয়ানি মানে ল্যাগ্রাঞ্জেস থিওরেম, এগুলো একটু দেখিয়েছি তোমাদেরকে। এইটা কিন্তু এমভিটি মিন ভ্যালু থিওরেম বলে, হ্যাঁ এমভিটি মানে কি মিন ভ্যালু থিওরেম। আচ্ছা, আর লাস্টে করালাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। একটা কোশ্চেন যদি বোর্ডে পেয়ে যাও তাহলে কেল্লা ফতে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর একটু করলাম লগারিদম টাইপ। এই তোমাদের গেল মেথড অফ ডিফারেন্সিয়েশনের থিওরিটিক্যাল পার্ট, বেশি কিছু নেই। ভালো করে ভিডিওটা দেখো, যখনই বুঝতে পারবে না ভিডিওটাকে রিপিট করো। আচ্ছা স্লো মোডে চালাবে না, টাইপের শুনতে লাগে তো স্লো মোডে চালাবে না, আর মোটামুটি একটু ভিডিওটাকে রিপিট করে দেখো। কথা বলাই একটু হয়তো তাড়াতাড়ি করলাম, কিন্তু তোমরা যদি ভিডিওটাকে 2-4 বার দেখো, যেখানে যেখানে বুঝতে পারছো না, আমি বলছি না যে মুভির মধ্যে মুভি ভালো লেগেছে 50 বার দেখবে, এটা তো মুভি নয়, পড়ানো। তো যেটা ভালো লাগবে সেটা দেখো, যদি বারবার দেখো তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু তোমরা বলবে স্যার বোর হয়ে যাবো, তাহলে সেটাতে আমার কিছু বলার নেই। তো সুতরাং ভালো করে পড়াশুনো করো। নেক্সট ক্লাসে আমরা আসবো মেথড অফ ডিফারেন্সিয়েশনের বিভিন্ন প্রবলেম যেগুলো বোর্ডে আসে। ততক্ষণের জন্য তোমাদেরকে অনেক শুভেচ্ছা থাকলো এবং অল দ্য বেস্ট অ্যাজ দ্য বোর্ড এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। ভালো করে পড়াশুনো করতে থাকো, আর আমাদের লাইভ ক্লাসে আমরা অনেক ডাউট সলভ করব, অনেক কোয়েশ্চেনও সলভ করব, তার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে। সুতরাং ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ গাইজ এগেইন।